সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী থেকে আজকে আমি আপনাদের সামনে চট্টগ্রাম বোর্ড ২০২৪ সালে প্রথম যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে আলোচনা করব। আমরা সকলে জানি আর্থিক বিবরণী থেকে আমাদের ২টি সৃজনশীল প্রশ্ন বাধ্যতামূলকভাবে উত্তর করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে চট্টগ্রাম বোর্ড ২০২৪ সালের প্রথমটি কি করব সমাধান করে দেব। আরেকটি কথা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে সৃজনশীলগুলো এসেছিল ২০২৪ সালে এবং ২৩ সালে, সেগুলো আমাদের প্লে লিস্টে দেওয়া আছে সুন্দরভাবে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। তো এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব। অবশ্যই আপনারা প্রশ্নটির সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেব। একটু ভালোভাবে আপনাদেরকে প্রশ্নটি বুঝতে হবে। কারণ আর্থিক অবস্থার বিবরণীতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রশ্ন বোঝা। যে প্রশ্ন বুঝবে তার জন্য এটি করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তো প্রশ্নটি পড়ার আগে আমি আপনাদেরকে এখানে আরেকটা বিষয় মনে রাখার জন্য বলব। সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে আমাদেরকে অবশ্যই একটি রেওয়া মিল দেওয়া থাকবে এবং সমন্বয় আমাদেরকে দেওয়া থাকবে। অর্থাৎ রেওয়া মিলের নিচে আমাদেরকে কিছু সমন্বয় দিয়ে দেবে। তো যখন আমরা রেওয়া মিলের এন্ট্রিগুলো পড়ব, তখন যদি আমরা কোনো রেওয়া মিলের এন্ট্রির সাথে মাস দেখেন, যদি আমাদেরকে বলে যে ৩ মাস, আবার আমাদেরকে যদি কোনো এন্ট্রির সাথে দেখি যে আমরা পার্সেন্ট আছে, তাহলে আমরা ওই এন্ট্রিগুলোকে ধরে নিব ওইগুলো হচ্ছে আমাদের জন্য সমন্বয়ের এন্ট্রি। তখন আমরা ওই এন্ট্রিটির পাশে একটি সমন্বয়ের দাগ দিয়ে দেব। কারণ আমরা যখন পড়তে যাব তখন আমরা নিঃসন্দেহে ধরতে পারবো এগুলো হচ্ছে সমন্বয়ের এন্ট্রি। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা সমন্বয়ের এন্ট্রিগুলো পড়বো তখন যদি সমন্বয়ের এন্ট্রির সাথে রেওয়া মিলের কোনো এন্ট্রি রিলেটেড থাকে, তাহলে রেওয়া মিলের ওই এন্ট্রির পাশে একটি দাগ দিয়ে দিব। কারণ আমরা যখন রেওয়া মিলের এন্ট্রিগুলো পড়বো তখন ধরে নিব দাগটি দেখলেই বুঝতে পারবো যে এখানে সমন্বয়ের এন্ট্রি আছে। এতে আপনাদের জন্য কি হবে? বুঝতে সহজ হয়ে যাবে। তো দেখেন, আমরা এখন প্রশ্নটি আপনাদেরকে পড়ে বুঝিয়ে দেব। তিশা এন্টারপ্রাইজের ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর তারিখে রেওয়া মিল নিম্নরূপ। এরপরে বলছে তিশা এন্টারপ্রাইজের রেওয়া মিল ৩১শে ডিসেম্বর ২০২৩ সালের অঙ্ক। হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেবিট ক্রেডিট এখানে সঠিকভাবে দেওয়া আছে। বলছে মূলধন, এরপরে বলছে ৬% ঋণ ১/৭/২০২৩। ৬% এর সাথে একটি অবশ্যই দাগ দিবেন, কারণ এটি একটি সমন্বয়ের এন্ট্রি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রেওয়া মিলের ভিতরেও কিন্তু আমাদের সমন্বয়ের এন্ট্রি থাকে। এরপরে বলছে বিজ্ঞাপন, অগ্রিম বীমা, নগদ তহবিল, বেতন, সেবা আয়, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, অনুপার্জিত সেবা আয়, আসবাবপত্র, বলছে উপযোগ খরচ। এরপরে বলছে 10% বিনিয়োগ ১/১০/২০২৩। বিনিয়োগের সাথেও একটি দাগ দিবেন, কারণ এটিও আপনার জন্য একটি সমন্বয়ের এন্ট্রি। একটু আগে বলছি কোন এন্ট্রির সাথে পার্সেন্ট থাকবে অথবা মাস বলা থাকলে ওইগুলো আপনাদের জন্য কি হবে? সমন্বয়ের এন্ট্রি হবে। এরপর আমাদেরকে নিচে কিছু সমন্বয়ের এন্ট্রি দিয়ে দিয়েছে। নিচে যে সমন্বয়ের এন্ট্রিগুলো দিয়েছে এগুলো হচ্ছে আমাদের জন্য নতুন। সেখানে বলছে অগ্রিম বীমার ১৮,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এখানে অগ্রিম বীমা দেখেন, আমাদের রেওয়া মিলের ভিতরে কিন্তু একটা অগ্রিম বীমা দেওয়া আছে। আপনারা এখানে দেখবেন বিজ্ঞাপনের নিচে বলছে যে অগ্রিম বীমা। তো অগ্রিম বীমার সাথে আপনারা একটা দাগ দিবেন, কারণ যেহেতু এখানে সমন্বয় একই আছে, অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এখানে আমাদেরকে সমন্বয়ের কাজ করতে হবে। এরপরে ২ নম্বরে বলছে সেবা প্রদান করা হয়েছে ১০,০০০ টাকা, কিন্তু এখনো বিল করা হয়নি। এখানে সেবা প্রদান করছে আপনার আয় হয়েছে। আমাদের রেওয়া মিলের ভিতরে যে সেবা আয় আছে তার সাথে একটি আপনি কি দিবেন? অবশ্যই দাগ দিবেন। এখন সমন্বয়ের এন্ট্রি ২ জায়গায় যাবে। এখানে হচ্ছে সেবা যেহেতু প্রদান করছি তাহলে এটি সেবা এর সাথে যাবে, আরেকবার প্রাপ্য হিসেবের সাথে যাবে। কেন যাবে এটা পরে বলবো। এরপরে বলছে অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে। অনুপার্জিত রেওয়া মিলের ভিতরে আছে, তার সাথে একটি সমন্বয়ের দাগ দিবেন। এরপরে বলছে বিজ্ঞাপন খরচ ১/৩ বিলম্বিত করতে হবে। এখানে বিজ্ঞাপন খরচ যে রেওয়া মিলের ভিতরে আছে তার পাশে একটি দাগ দিয়ে দিবেন, কারণ এখানে সমন্বয় করতে হবে। এরপরে ক নম্বরে বলছে বিজ্ঞাপন খরচ ও বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার বলছে আয় বিবরণী তৈরি করো। গ নম্বরে বলছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। এই ছিল প্রশ্নের ধরন। এখন আমি আপনাদেরকে ক, খ, গ তিনটি কি করব? সমাধান করে দেব। তো দেখেন, আমাদেরকে এখানে যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে যে বিজ্ঞাপন খরচ ও বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করতে বলছে। দুইটি বিষয় কিন্তু আলাদা করে দেখাতে হবে, একসাথে না। তো আমরা এখানে লিখে নিব প্রথমত যে বিজ্ঞাপন খরচ ও বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা, এভাবে টাকার ঘর করে নেবেন। তো দেখেন, যখন আমরা বিজ্ঞাপন খরচ নির্ণয় করতে যাব অবশ্যই আমাদের বিজ্ঞাপন লাগবে। তো রেওয়া মিলে দেখেন আপনাদেরকে বলছে ৬% ঋণের পরে বলছে বিজ্ঞাপন। তো আপনারা এখানে লিখবেন বিজ্ঞাপন। বিজ্ঞাপন কথাটা আপনারা এখানে কি করবেন? লিখে নেবেন। তো বিজ্ঞাপনের পরিমাণ দেওয়া আছে কত? দেওয়া আছে আমাদের এখানে ৩৬,০০০ টাকা। এই ৩৬,০০০ টাকা আমরা এখানে লিখে নিব।
এটি আমরা এখানে কি করব, লিখে নিব। এর থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে বিলম্বিত বিজ্ঞাপন। কি বিয়োগ করতে হবে? বিলম্বিত বিজ্ঞাপনটা আমাদেরকে বিয়োগ করতে হবে। আজকের অঙ্কে কিন্তু আমাদের বিলম্বিত বিজ্ঞাপন দেওয়া আছে। তো এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে বিলম্বিত বিজ্ঞাপনের টাকাটা দেওয়া নেই, আমাদেরকে বের করতে হবে। তো কিভাবে? এখানে আমাদের সমন্বয় 4 বলছে বিজ্ঞাপন খরচ 1/3 বিলম্বিত করতে হবে। তো এখানে যে 1/3 বলতে বোঝানো হচ্ছে টোটাল বিজ্ঞাপন খরচ হচ্ছে আমাদের 3 অংশ। তার থেকে আমাদেরকে বিলম্বিত করতে বলছে 1 অংশ। বিলম্বিত বলতে বোঝানো হচ্ছে অগ্রিম বিজ্ঞাপন বাবদ যে ব্যয় হয় তাকে বিলম্বিত বিজ্ঞাপন বলা হয়। তো দেখেন আমাদের যদি 1 অংশ আমরা বিলম্বিত করে ফেলি তাহলে আমাদের অরিজিনাল বিজ্ঞাপন খরচের পরিমাণ কত? 2 অংশ। তাহলে আমরা এখানে যে নিয়মটি জানি, আমাদেরকে বিজ্ঞাপন থেকে বিলম্বিত বিজ্ঞাপনটা বিয়োগ করলে আমরা অরিজিনাল বিজ্ঞাপন খরচটা পাই। তো সেজন্য আমাদেরকে এখানে 36,000 টাকার উপরে কি করতে হবে? বিলম্বিত বিজ্ঞাপনের 1 অংশ বের করে নিতে হবে। তো দেখেন আমাদেরকে এখানে 36,000 টাকার উপরে যেহেতু বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে 1 অংশ, সেজন্য 1 দ্বারা করব গুণ। আর এখানে যে 36,000 টাকা আছে, এই 36,000 টাকা হচ্ছে টোটাল 3 অংশের টাকা, সেজন্য আমরা এখানে 3 দ্বারা করব ভাগ। তাহলে আমাদের এখানে দেখবেন আসবে 12,000 টাকা। এই যে 12,000 টাকা আসছে, এটি হচ্ছে আমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন। এখান থেকে আমরা বিয়োগ করব, অর্থাৎ 36,000 টাকা থেকে বিয়োগ করলে আমাদের এখানে আসবে 24,000 টাকা, যা হচ্ছে আমাদের বিজ্ঞাপন খরচের পরিমাণ। এখানে আরেকটা জিনিস বলছে বিনিয়োগের সুদের পরিমাণ। তো আমরা এখানে লিখে নিব বিনিয়োগের সুদ। আজকের অঙ্কে কিন্তু আমাদের বিনিয়োগ আছে, তো সেজন্য লিখবো আমরা এখানে বিনিয়োগের সুদ। তো দেখেন বিনিয়োগের সুদের পরিমাণ আপনারা কিভাবে বের করবেন? তার জন্য আপনাদেরকে দেখতে হবে রেয়া মিলে বিনিয়োগ কত টাকা। রেয়া মিলে দেওয়া আছে বিনিয়োগ 10% বিনিয়োগ 1/10/2023 40,000 টাকা। তো আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে 40,000 টাকা বসাবো, তার উপরে 10% করব। তো 10% করার পরে এখানে আমাদের যে টাকাটি আসবে সেটা হচ্ছে 1 বছরের টাকা। কিন্তু আপনি কি বিনিয়োগটি 1 বছর পর্যন্ত করছেন? না। আপনি বিনিয়োগটি করছেন 2023 সালের 10 মাসের 1 তারিখে। তার মানে আপনি যদি 10 মাস সেখানে গণনা করা হবে। কারণ 10 এর 1 তারিখে যেহেতু তার মানে 10 মাসও আছে। তাহলে 10, 11, 12 আমরা এখানে 12 মাসের অঙ্ক করি। সেজন্য আমাদেরকে এখানে 3 মাসের বিনিয়োগের সুদটা ধরতে হবে। সেজন্য আমরা 3 দিয়ে গুণ করব আর 12 দ্বারা আমরা এখানে ভাগ করে নেব। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। তো আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে, তাহলে টোটালি আমাদের এখানে আসবে 1,000 টাকা। দেখবেন আপনারা এখানে ক্যালকুলেশন করলে দেখবেন যে 1,000 টাকা আসবে। এটি হচ্ছে আপনাদের বিনিয়োগের সুদের পরিমাণ। এখানে বিলম্বিত বিজ্ঞাপন এটি চলে যাবে অলীক সম্পদের দিকে। আর এখানে আমাদের বিনিয়োগের সুদ এটি চলে যাবে আমাদের অবশ্যই অপরিচালন আয়ের ভিতরে। যদি অপরিচালন আয় না থাকে তাহলে আমাদের এই বিনিয়োগের সুদটা চলে যাবে বকেয়া বিনিয়োগের সুদ হিসাবে চলতি সম্পদের দিকে। ভালো করে এই জিনিসটি মনে রাখেন, কারণ আমাদের আর্থিক অবস্থা বিবরণী করতে গেলে 2টি বিষয় লাগবে। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। খ নাম্বার বলছে আয় বিবরণী তৈরি করো। তো এখানে আয় বিবরণী বলতে বোঝানো হচ্ছে আয় থেকে ব্যয়টি বিয়োগ করতে হবে আমাদেরকে। আমরা যে বিশদ আয় বিবরণী করে থাকি সেখানে আমাদেরকে অনেকগুলো ধাপ কি করতে হয়, বের করে নিতে হয়। কিন্তু এখানে আয় বিবরণী বলতে বোঝানো হচ্ছে টোটাল আয় থেকে আপনি টোটাল ব্যয়গুলো বিয়োগ করলেই নিট মুনাফাটা পেয়ে যাবেন। আমরা কিভাবে বুঝতে পারি যে আমাদেরকে এখানে মোট মুনাফা, পরিচালন ব্যয়, অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয়গুলো এখানে লাগবে না? সেটি হচ্ছে যদি প্রশ্নের ভিতরে ক্রয় বিক্রয় না দেওয়া থাকে তাহলে আপনি এটি ধরে নেবেন এটি হচ্ছে একধাপি আয় বিবরণী। অর্থাৎ এই ধরনের আয় বিবরণীতে আপনাকে শুধুমাত্র আয় থেকে ব্যয়গুলো বিয়োগ করতে হবে। তো আমরা এখানে অবশ্যই ঘরটি করে নেব। আমরা এখানে উপরে কোম্পানির নাম লিখে নেব, এরপর আয় বিবরণী সাল কথাটা লিখে নেব, এরপরে লিখব বিবরণ টাকা টাকা টাকা। এভাবে আমরা 3টি টাকার কলাম করে নেব। তো আয় বিবরণীতে কি করব, আয় থেকে ব্যয়গুলো বিয়োগ করব। তো আমরা এখানে লিখে নিব আয় সমূহ। এই আয় সমূহ কথাটা আপনি এখানে কি করবেন, লিখে নেবেন। তো আমাদেরকে মিলে দেখতে হবে কি আয় আছে। আমাদেরকে দেওয়া আছে সেবা আয়, তাহলে আমরা এখানে অবশ্যই সেবা আয় কথাটা লিখে নিব, কারণ এটি একটি সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেহেতু সেবা আয় দেওয়া আছে। তাহলে আমরা এখানে সেবা আয় কথাটা লিখে নিব। তো সেবা আয় বরাবর তারা টাকা দিয়েছিল কত, 1,50,000 টাকা। সেজন্য আমরা এখানে 1,50,000 টাকা কথাটা এখানে কি করব, লিখে নিব, টাকাগুলো লিখে নিব। এরপর আমাদেরকে দেখেন সেবা এর সাথে একটি সমন্বয় দাগ আছে। সমন্বয় 2 এ কি বলছে, বলছে সেবা প্রদান করা হয়েছে 10,000 টাকা কিন্তু এখনো বিল করা হয়নি। আপনি সেবা দিয়েছেন, মনে রাখেন সেবা দিলেই আপনার জন্য কি হবে, আয় হবে। তাহলে এটিও আপনার আয়ের সাথে কি হবে যাবে, সেবা আয়ের সাথে যোগ হয়ে যাবে।
আরেকটা বিষয় হচ্ছে এই সেবা, এটা হচ্ছে আপনার জন্য প্রাপ্য সেবা আয়। কারণ আপনি সেবা দিয়েছেন কিন্তু এখনো বিল করেন নাই, তার মানে এটা ভবিষ্যতে আপনি পাবেন, এটাকে বলা হবে প্রাপ্য সেবা আয়। তাহলে আমরা এখানে যোগ করব, যোগ প্রাপ্য সেবা আয়। এখানে প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে পাবো, যতদিন না পাবো ততদিন পর্যন্ত এটা আপনার জন্য সম্পদ। একদিকে সম্পদ, অন্যদিকে কিন্তু আপনার জন্য আয় হয়েছে। তাহলে এই 10,000 টাকা আমরা এখানে কি করব, যোগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে টোটাল আসবে 1,60,000 টাকা। এটা আমরা এখানে বসিয়ে দেব। এরপরে দেখতে হবে আমাদের কি আর কোনো আয় আছে কিনা। দেখেন সমন্বয় আমাদেরকে তিনি কি বলছে, সমন্বয় তিনি বলছে অনুপার্জিত সেবা আয় সম্পূর্ণ অর্জিত হয়েছে। অনুপার্জিত আয় দেখেন তো রেয়া মিলে কত দেওয়া আছে, রেয়া মিলে দেওয়া আছে অনুপার্জিত আয় হচ্ছে 20,000 টাকা। এই যে অনুপার্জিত আয় আছে এটি হচ্ছে আপনার জন্য অগ্রিম আয়, আর এই অগ্রিম আয়টা এখন আপনার জন্য অর্জন হয়েছে। দেখেন অগ্রিম আয় যখন আপনি নিয়েছিলেন তখন এটি আপনার জন্য দায় ছিল, আর দায় যদি অর্জিত হয় তাহলে এটি অবশ্যই আপনার কি হবে, আয়ের পরিমাণকে বৃদ্ধি করবে। তাহলে আমরা এখানে লিখে নিব যোগ অর্জিত সেবায়, অর্জিত সেবায়। ভালো করে মনে রাখেন অগ্রিমের যতটুকু অংশ আপনার অর্জিত হবে ততটুকুই হয়ে যাবে আপনার জন্য আয়। তাহলে আমরা এখানে লিখে নিব অর্জিত সেবা আয়, সেবা আয়। কত টাকা অর্জিত হয়েছিল, 20,000 টাকা তো অর্জিত হয়েছিল, তারাই বলছে যে সম্পূর্ণ অনুপার্জিত আয়ের সম্পূর্ণ টাকা অর্জিত হয়েছে। তো 20,000 টাকা আমরা এখানে যোগ করব। তাহলে আমাদের এখানে দেখেন আসে কত, 1,80,000 টাকা। তো প্রশ্ন হচ্ছে এটি কেন আমি এখানে সেকেন্ড কলামে লিখছি, কারণ আমাদেরকে দেখতে হবে আর কোনো আয় আছে কিনা। আমাদের দেখেন রেয়া মিলের ভিতরে আছে বিনিয়োগের সুদ, 10% বিনিয়োগের সুদ, এটি আপনার জন্য অবশ্যই আয় হয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঋণের সুদ আপনার জন্য ব্যয়, কিন্তু বিনিয়োগের সুদ আপনার জন্য আয়। তাহলে আমরা এখানে লিখে নিব বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ। তো দেখেন বিনিয়োগের সুদ আমরা কিন্তু ক নাম্বারে বের করেছিলাম যে 1,00,000 টাকা, সরি 1,000 টাকা ছিল। তা আমরা এখানে লিখে ফেলবো। তাহলে আমাদের দেখেন টোটাল আয়ের পরিমাণ আসবে 1,21,000, 1,81,000 টাকা। এই 1,81,000 টাকা হচ্ছে আমাদের জন্য মোট আয়। এটাকে কি বলা হবে, মোট আয় বলা হবে। এই মোট আয় থেকে এখন আপনি বিয়োগ করবেন ব্যয় সমূহ। কি বিয়োগ করবেন, ব্যয় সমূহ বিয়োগ করবেন, ব্যয় সমূহ। এটি আমরা এখানে কি করব, লিখে নিব। এরপর আমাদেরকে এই ব্যয়গুলো খুঁজে বের করতে হবে রেয়া মিল থেকে। দেখেন রেয়া মিল আমাদেরকে বলছে 6% ঋণ, 6% ঋণ এটি হচ্ছে আপনার জন্য দীর্ঘমেয়াদী একটি দায়। আর এই দীর্ঘমেয়াদী দায়ের উপরে যে সুদটা পাবেন এটা আপনার জন্য অবশ্যই ব্যয় হয়ে যাবে, অপরিচালন ব্যয়। কিন্তু এখানে যেহেতু আমাদেরকে আয় বিবরণী করতে বলছে, তার মানে অপরিচালন ব্যয় কোনটা, পরিচালন ব্যয় কোনটা, এগুলো দেখার বিষয় নয়। শুধুমাত্র ব্যয় হলেই কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারবো। তো ঋণের সুদটা আপনার জন্য ব্যয় হয়ে যাবে, বিনিয়োগের সুদ আয়, ঋণের সুদ ব্যয়। তো আমরা এখানে লিখে নিব ঋণের সুদ। তো দেখেন ঋণের সুদের টাকাটা কিভাবে বের করবেন, ঋণ দেওয়া আছে আমাদের এই রেওয়া মিলের ভিতরে, দেখেন ঋণ বরাবর দেওয়া আছে 50,000 টাকা, তারাই দিয়ে দিয়েছে। ঋণের সাথে যেহেতু 6% বলছে সেজন্য আমরা এখানে 6% করব। তাহলে আমাদের এখানে আসবে 3,000 টাকা। এই যে 3,000 টাকা আসছে এটি কিন্তু 1 বছরের ঋণের সুদ। কিন্তু এখানে কি বলছে দেখেন, বলছে 6% ঋণ 1/7/2023 ব্র্যাকেটে বলে দিছে। তার মানে এটা আপনি 6 মাসের জন্য কি করছেন, ঋণ নিয়েছেন। তাহলে 6 মাসের সুদ আপনাকে কি করতে হবে, এখানে পরিশোধ করতে হবে। তাহলে এটি আপনার জন্য ব্যয় হয়ে যাবে। তো আমাদের এটি হবে 1500 টাকা, কারণ আমরা অঙ্ক করি 1 বছরের জন্য। 1 বছরের ভিতরে যত মাস আমরা এখানে ঋণটা ব্যবহার করব তার উপরে সুদ দেব। তাহলে আমাদের এখানে 1500 টাকা হবে ঋণের সুদ। এটিকে আমরা সেকেন্ড কলামে লিখে নেব। অবশ্যই আপনারা এটিকে নোট হিসেবে দেখিয়ে দিতে পারেন পরীক্ষাতে। এরপরে আমাদেরকে বলছে বিজ্ঞাপন। দেখেন বিজ্ঞাপন আপনার জন্য অবশ্যই একটি ব্যয়। তো আমরা এখানে লিখে নিব বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচের একজ্যাক্ট যে মানটা ছিল তা আমরা কিন্তু বের করেছিলাম ক নাম্বারে। ক নাম্বারে আমরা বিজ্ঞাপন খরচ পেয়েছিলাম 24,000 টাকা। আপনি এখানে সরাসরি বসিয়ে দিতে পারেন। কিভাবে বের করছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে বলছি অগ্রিম বীমা, এটি চলতি সম্পদ। তারপরে বলছে নগদ তহবিল, চলতি সম্পদ। বেতন আপনার জন্য একটি ব্যয়। তাহলে আমরা এখানে লিখে নিব বেতন। যেহেতু বেতনের সাথে কোনো সমন্বয় নেই সেজন্য আমরা এখানে বেতনের টাকাটা সরাসরি বসিয়ে দিব 32,000 টাকা সেকেন্ড কলামে। এরপরে দেখেন আমাদের আছে এখানে যে উপযোগ খরচ, এটি আমার জন্য একটি ব্যয়। তো আমরা এখানে লিখে নিব উপযোগ
খরচ, তারা খরচ বলিয়ে দিয়েছে। উপযোগ খরচের পরিমাণ কত ছিল? ছিল আমাদের এখানে 15,000 টাকা। তো আমরা এখানে 15,000 টাকা লিখে ফেলবো। এরপরে দেখেন আমাদের কি আছে, আমাদের বিনিয়োগের সুদ কিন্তু আয় হয়ে যাবে, এখানে আসবে না। এরপরে দেখেন আমাদের রেয়ামিলের ভিতরে আর কোনো ব্যয় নেই। এখন আমাদেরকে দেখতে হবে যে সমন্বয়ের ভিতরে কোনো ব্যয় আছে কিনা। সমন্বয়কে বলছে অগ্রিম বীমার 18,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন এখানে রেয়ামিলে প্রথমে বিজ্ঞাপনের নিচে বলছে অগ্রিম বীমা, এটি ছিল আপনার জন্য একটি সম্পদ। কিন্তু বীমা যদি আপনার কখনোই মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে এটি আপনার জন্য অবশ্যই ব্যয় হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখে নিব বীমা খরচ। বীমা খরচ এটা আপনার জন্য কি হয়ে যাবে? খরচ হয়ে যাবে বা ব্যয় হয়ে যাবে। তো দেখেন বীমা খরচের পরিমাণ কত ছিল? তারাই বলছে যে 18,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অগ্রিম বীমার যে অংশটুকু মেয়াদ উত্তীর্ণ হবে তাই আপনার জন্য ব্যয় হয়ে যাবে। তো আমরা এখানে 18,000 টাকা লিখে ফেলবো একদম সেকেন্ড কলামে, কোনো কাজ এখানে আমাদেরকে করতে হবে না। তো দেখেন আমরা এখানে টোটাল ব্যয় কত পাই তা আমরা সবসময় যোগ করে নিব। তো আমাদের এখানে আছে 1500 টাকা, টোটাল আসবে আমাদের 90,500 টাকা। এই যে এখানে 90,500 টাকা আসবে এটিকে আমরা সেকেন্ড কলামে নিয়ে যাব। এই টোটাল ব্যয় থেকে এখন আমরা উপরে যে আয় আছে আয় থেকে ব্যয়টা বিয়োগ করে ফেলবো। 1,81,000 থেকে বিয়োগ করব 90,500 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 90,500 টাকা। তাহলে আমরা এখানে লিখে নিব 90,500 টাকা। এটাকে বলা হবে আপনার নিট মুনাফা। এটাকে কি বলা হবে? নিট মুনাফা বলা হবে। এটা কিন্তু নিট আয় না, মনে রাখবেন ভালোভাবে। এটি কিন্তু আপনার জন্য নিট মুনাফা হয় অথবা নিট ক্ষতি হয়। নিট আয় হচ্ছে কিন্তু আপনার জন্য এতটুকুই হচ্ছে নিট আয়ের পরিমাণ। তো আশা করি আপনারা খ নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব। গ নাম্বার বলছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো আমরা এখানে আর্থিক অবস্থার বিবরণের জন্য ঘর করে নিব। আর্থিক অবস্থার বিবরণী, বিবরণ, টাকা টাকা টাকা, এভাবে টাকার ঘর তিনটি অবশ্যই করতে হবে। তো আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে আমাদেরকে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত কি হতে হবে? অর্থাৎ ইকুইটি আমাদের সমান হতে হবে। অর্থাৎ সম্পদ যা হবে দায় এবং মালিকানা শর্ত তা হতে হবে। তো প্রথমে আমাদের এখানে যেটি আসবে সেটি হচ্ছে সম্পদ সমূহ। এটি আমরা এখানে কি করব? লিখে নিব। সম্পদ সমূহ লেখার পরে আমরা জানি সম্পদের ভিতরে প্রথমে আমাদের আসবে এখানে চলতি সম্পদ। তো আমরা এখানে চলতি সম্পদের জন্য হেডিং করব, লিখে নিব চলতি সম্পদ। অনেকে স্থায়ী সম্পদ দিতে পারে আগে, কিন্তু সমস্যা নেই। এটির মূল কারণ কি, যখন আপনারা অ্যাডমিশন দিতে যাবেন তখনই বিস্তারিত আপনাদেরকে পড়ানো হবে। তখন বুঝতে পারবেন যে চলতি সম্পদ কেন আগে দেয়, আবার স্থায়ী সম্পদ কেন আগে দেয়। এই বিষয়গুলো আপনারা তখন বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমরা চলতি সম্পদের পরিমাণ দিবে এখানে চলতি সম্পদ। এরপর আমাদেরকে চলতি সম্পদগুলো খুঁজে বের করতে হবে। দেখেন রেয়া মিলে আমাদের দেওয়া আছে অগ্রিম বীমা, এটি আপনার জন্য একটি চলতি সম্পদ। তো আমরা এখানে লিখে নিব অগ্রিম বীমা। এটি এখানে আমরা কি করব? লিখে নিব। অগ্রিম বীমার পরিমাণ কত ছিল? দেখেন অগ্রিম বীমার পরিমাণ দেওয়া ছিল আপনাদের এখানে 21,000 টাকা। তো আমরা 21,000 টাকা এখানে প্রথম কলামে লিখে নিব, কারণ এর সাথে আমাদের একটি সমন্বয় আছে। কি সমন্বয় আছে? সমন্বয় একে বলছে অগ্রিম বীমার 18,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এই যে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটি আপনার জন্য খরচ হয়ে গিয়েছে। বীমা এতদিন আপনার জন্য কি ছিল? অগ্রিম ছিল। তার যতটুকু মেয়াদ উত্তীর্ণ হবে তা আপনার জন্য কি হবে? খরচ হয়ে যাবে। তো আমাদেরকে এখানে লিখে ফেলতে হবে বীমা খরচ বিয়োগ। এটি আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কত টাকা বিয়োগ করতে হবে? যতটুকু মেয়াদ উত্তীর্ণ হবে ততটুকুই, কারণ ততটুকু আপনার জন্য আর এখন সম্পদ নেই। তাহলে আমাদের এখানে আসবে 3,000 টাকা। এটি হচ্ছে অগ্রিম বীমার নিট ফলাফল। এরপর আমাদেরকে দেখতে হবে আর আমাদের চলতি সম্পদ আছে কিনা। এরপরে দেখেন নগদ তহবিল, এটা আপনার জন্য অবশ্যই একটি চলতি সম্পদ। তহবিল, এই নগদ তহবিলটা আমরা এখানে লিখে নিব। কত টাকা ছিল আমাদের? এটি ছিল 66,000 টাকা। সেকেন্ড কলামে লিখবো কারণ সমন্বয় নেই। এরপরে দেখেন আমাদের প্রাপ্য হিসাব, এটি আমার জন্য অবশ্যই একটি চলতি সম্পদ। তো আমরা এখানে লিখে নিব প্রাপ্য হিসাব। দেখেন প্রাপ্য হিসাবের টাকা দেওয়া আছে আমাদের কত? 70,000 টাকা। এই 70,000 টাকা আমরা এখানে ফার্স্ট কলামে লিখে নিব। কেন ফার্স্ট কলামে লিখছি? কারণ আমাদের প্রাপ্য হিসাবের সাথে একটি সমন্বয় আছে। সমন্বয় দুইয়ে কি বলছে? বলছে সেবা প্রদান করা হয়েছে 10,000 টাকায় কিন্তু এখনো বিল করা হয়নি। আপনি সেবা দিয়েছেন একজন মানুষকে কিন্তু এখন আপনি বিল করেন নাই, তার মানে এটা আপনি ভবিষ্যতে পাবেন। এটাকে বলা হবে প্রাপ্য সেবা আয়। তাহলে আমরা এখানে লিখে নিব যোগ প্রাপ্য সেবা আয়।
প্রাপ্য সেবা আয়। তো প্রাপ্য সেবা আয়ের পরিমাণ কত ছিল? 10,000 টাকা। এটিকে আমরা এখানে যোগ করে সেকেন্ড কলামে নিয়ে যাব, তাহলে হবে 80,000 টাকা। এরপরে দেখেন আমাদের চলতি সম্পদ কি আছে, এখানে আমাদের একটি আছে, দেখেন বিনিয়োগ 10% বিনিয়োগ। এই যে 10% বিনিয়োগ আছে তার উপরে যে সুদ আছে এটি আপনার জন্য একদিকে আয়, অন্যদিকে এটি আপনার জন্য চলতি সম্পদ হয়ে যাবে, কারণ বিনিয়োগ করছেন আপনি, তার উপরে সুদ পাবেন। কিন্তু রেমিলের কোথাও যেহেতু বলেন যে সুদ পেয়েছেন, তার মানে এই সুদটা এখন আপনার বকেয়া আছে। তো সেজন্য আমরা এখানে লিখে নিব বিনিয়োগের অনাদায় সুদ বা বিনিয়োগের বকেয়া সুদ। বিনিয়োগের অনাদায় সুদ, এই কথাটা আমরা এখানে কি করব? লিখে নিব। তো কত টাকা পেয়েছিলাম আমরা এখানে সুদ? ক নাম্বারে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম 1000 টাকা। এটি আমরা এখানে সরাসরি বসিয়ে দেব। এরপরে দেখেন আমাদের আর চলতি সম্পদ কি আছে। এখন আমাদের মিলে যেহেতু নেই, সমন্বয়ে যেতে হবে। সমন্বয়ের কোথাও কিন্তু আমাদের আর চলতি সম্পদ নেই। তো আমরা এখানে চলতি সম্পদের পরিমাণ এখানে পেয়ে গিয়েছি। তো আমরা এগুলো সবগুলো যোগ করব। যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, 3000 টাকা যোগ করব আমরা এখানে 64,000 টাকা, তাহলে আমাদের এখানে আসবে 1,50,000 টাকা। এই 1,50,000 টাকা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদের পরিমাণ। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এরপর আমাদের এখানে সম্পদ যে 3 ধরনের সাধারণত সম্পদ থাকে, এর বাইরেও আরেকটি সম্পদ আছে অন্যান্য সম্পদ বা অলিক সম্পদ। এখানে আমরা এখন দ্বিতীয় যেটি আনবো সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। দীর্ঘমেয়াদী সম্পদ। তো দীর্ঘমেয়াদী সম্পদগুলো আমাদের কি কি দেখেন, দীর্ঘমেয়াদী সম্পদ শুধু হিসাব বিজ্ঞানের ভিতরে একটি আছে, সেটি হচ্ছে আপনার জন্য বিনিয়োগ। দেখেন আমাদের আজকের অঙ্কে কিন্তু বিনিয়োগ আছে, তো আমরা এখানে লিখে নিব 10% বিনিয়োগ। এটি আমরা এখানে লিখে নিব। এই 10% বিনিয়োগটা হচ্ছে আপনার জন্য একটি দীর্ঘমেয়াদী সম্পদ। কত টাকা ছিল আমাদের বিনিয়োগের টাকা? 40,000 টাকা। একদম আমরা সেকেন্ড কলামে লিখে ফেলবো। অনেকে এখানে কি করে, সুদ বিয়োগ করে না, এটি করা যাবে না। এরপরে দেখেন আপনাদের আসবে স্থায়ী সম্পদ। কি আসবে? স্থায়ী সম্পদ আসবে। তো আমরা এখানে লিখে নিব স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আছে আমাদের এখানে একটি জিনিস, সেটা হচ্ছে আসবাবপত্র। এটি আপনার জন্য একটি স্থায়ী সম্পদ। তো আমরা এখানে স্থায়ী সম্পদের কথাটা লিখে নিব। আসবাবপত্র ছিল কত আমাদের? আসবাবপত্র ছিল আমাদের এখানে 1,50,000 টাকা। এটিকে আমরা এখানে কি করব? একদম সেকেন্ড কলামে না, আমরা একদম থার্ড কলামে লিখে ফেলবো। কারণ কেন? এখানে কিন্তু অবচয় নেই। যদি অবচয় থাকতো তাহলে আমরা বিয়োগ করে কিন্তু থার্ড কলাম নিতাম। যেহেতু অবচয় নেই সেজন্য আমরা এখানে সরাসরি 1,50,000 টাকা থার্ড কলামে লিখে ফেলবো। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে যে আমাদের সম্পদের এখানে কাজ শেষ, কিন্তু এখানে মনে রাখেন সম্পদের ভিতরে আরেকটি সম্পদ আছে, সেটি হচ্ছে অলিক সম্পদ। এই তিনটি সম্পদের কাজ করার পরে প্রশ্নে দেখবেন আপনারা কোথাও বিলম্বিত বিজ্ঞাপন আছে কিনা। যদি বিলম্বিত বিজ্ঞাপন থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে এটি নিয়ে আসতে হবে। তো তার জন্য হেডিং করতে হবে অলিক সম্পদ বা অলিক বা অন্যান্য সম্পদ। এই নামে আপনারা একটি হেডিং করে নেবেন, এটি লিখে নেবেন আপনার এখানে। লেখার পরে দেখবেন যে বিলম্বিত বিজ্ঞাপন আছে কিনা। তো বিলম্বিত বিজ্ঞাপন কিন্তু আমাদের এই অঙ্কে ছিল, তো আমরা এখানে লিখে নিব বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপনের টাকাটা কিন্তু আমরা এখানে বের করেছিলাম। কিভাবে বের করেছিলাম? যত টাকা দেওয়া ছিল বিজ্ঞাপন খরচের পরিমাণ, আর বিলম্বিত তারাই বলছে যে 1 অংশ বিলম্বিত করতে 3 অংশ থেকে, তাহলে আমরা এখানে টোটাল বিলম্বিত টাকা পাবো 12,000 টাকা। এই 12,000 টাকা আমরা এখানে সরাসরি বসিয়ে দিব থার্ড কলামে। আমাদের আর কোনো সম্পদ নেই হিসাব বিজ্ঞানের ভিতরে, তো আমরা এখানে সবগুলো কি করব? যোগ করব। যোগ করার পর আমাদের এখানে যেটি আসবে কত দেখেন, 1,50,000 টাকা যোগ 40,000 টাকা যোগ 1,50,000 টাকা যোগ 12,000 টাকা, টোটালি আমাদের এখানে আসবে যে 3,52,000 টাকা। 3,52,000 টাকা। এই 3,52,000 টাকা হচ্ছে আমাদের জন্য মোট সম্পদের পরিমাণ, মোট সম্পদ। কিন্তু আমাদেরকে এখানে দেখেন আর্থিক অবস্থার বিবরণী করতে বলছে, তার মানে আমাদেরকে দায় এবং মালিকানা শর্ত বের করতে হবে। তো আমাদের সংক্ষিপ্ত জায়গার কারণে এখন আমি আপনাদেরকে আবার দায় এবং মালিকানা শর্তটি দেখিয়ে দিব। এখন আমি আপনাদেরকে দায় ও মালিকানা শর্তটুকু বুঝিয়ে দিব। আমাদের মোট সম্পদ ছিল 3,52,000 টাকা। দায় ও মালিকানা শর্ত, দায়ের ভিতরে আমাদের যেটি আসবে সেটা হচ্ছে চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব চলতি দায়। তো দেখেন চলতি দায় কি কি আছে আমাদের রেমিলের ভিতরে। চলতি দায় আছে প্রথমত আমাদের 6% ঋণ। এই যে 6% ঋণ আছে, ঋণের সুদ কিন্তু আপনার জন্য একটি ব্যয়। আর এই ঋণের সুদ কি আপনি পরিশোধ করছেন? করেন নাই। তার মানে আপনাকে এখানে যত মাসের সুদ
আপনি পরিশোধ করেন নাই তত মাসের সুদ আপনার জন্য বকেয়া আছে। আর ঋণের সুদ যদি বকেয়া থাকে তাহলে এটা অবশ্যই আপনার জন্য চলতি দায় হয়ে যাবে। বিনিয়োগের সুদ চলতি সম্পদ, ঋণের সুদ চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব ঋণের বকেয়া সুদ, মানে যতটুকু বকেয়া থাকবে তার সুদটাই আপনার জন্য হয়ে যাবে চলতি দায়। তো আমাদের এখানে ঋণের বকেয়া সুদের পরিমাণ কত? দেখেন আমাদের ঋণ দেওয়া আছে 50,000 টাকা। আমরা কিন্তু ক নম্বরে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে কাজ করতে হয়। তাহলে আমাদের এখানে আসবে 3,000 টাকা। এই 3,000 টাকা কিন্তু আমাদের 1 বছরের। এরপরে বলছে যেহেতু 1/7/2023, তার মানে ঋণটা নিয়েছিলাম আমরা 6 মাসে, সেজন্য আমরা এখানে 6 মাসের সুদ গণনা করব। 1500 টাকা আসবে আমাদের। এটি হচ্ছে বকেয়া ঋণের সুদ। তাহলে এই 1500 টাকা আমরা এখানে সেকেন্ড কলামে বসিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন আমাদের কি আছে, চলতি দায়। এরপরে আছে আমাদের প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব আপনার জন্য একটি চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব। তো প্রদেয় হিসাবের পরিমাণ কত দেখেন, দেওয়া আছে 30,000 টাকা। সেকেন্ড কলামে আপনি লিখে ফেলবেন, কারণ কোনো সমন্বয়ের এন্ট্রি নেই। এরপরে দেখেন অনুপার্জিত সেবা আয়, এটি আপনার জন্য একটি চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব অনুপার্জিত সেবা আয়। এটি আপনি এখানে কি করবেন, লিখে নেবেন। তো অনুপার্জিত সেবা এর টাকা দেওয়া আছে 20,000 টাকা। দেখেন ফার্স্ট কলামে লেখার কারণ হচ্ছে সমন্বয় 3 বলছে অনুপার্জিত সেবা আয়ের সম্পূর্ণ অর্জিত হয়েছে। এই যে অনুপার্জিত সেবা আয় মানে অগ্রিম আয় ছিল, এটা সম্পূর্ণটা আপনার জন্য অর্জিত হয়ে গেছে। তাহলে যদি অর্জিত হয় তাহলে দায়ের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে লিখবেন, এখানে লিখবেন অর্জিত সেবা আয়। অর্জিত সেবা আয়। তাহলে আমরা এখানে লিখে নিব 20,000 টাকা। সম্পূর্ণ অর্জন বলতে বোঝানো হচ্ছে 20,000 টাকা অর্জন হয়েছে। এটি বিয়োগ করলে আমাদের এখানে ফলাফল আসবে 0। এরপরে দেখেন আপনাদের চলতি দায় কি আছে, রেয়া মিলে। রেয়া মিলে আর কোনো চলতি দায় নেই। সমনের ভিতরে আমাদের আর কোনো চলতি দায় নেই, আমরা এখানে কাজ করে ফেলছি। তাহলে আমাদের চলতি দায়ের পরিমাণ ছিল এতটুকু। দুইটিকে আমরা যোগ করব। যোগ করলে আমাদের এখানে আসবে 31,500 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য চলতি দায়ের পরিমাণ। এরপর আমরা জানি দায় হচ্ছে 2 ধরনের, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। 6% ঋণ এটি দীর্ঘমেয়াদী দায়। তো আমরা এখানে লিখে নিব দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়, এটি আমরা এখানে কি করব, লিখে নিব। তো দীর্ঘমেয়াদী দায় যেহেতু 6% ঋণ, সেজন্য আমরা এখানে লিখে নিব 6% ঋণ। হিসাব বিজ্ঞানের ভিতরে শুধুমাত্র একটি দীর্ঘমেয়াদী দায় আছে, সেটা হচ্ছে ঋণ বা ঋণপত্র বা ডিবেঞ্চার। এগুলো আমরা এখানে লিখে নিব। তো কত টাকা ছিল, 50,000 টাকা। দেখেন আমরা 50,000 টাকা এখানে লিখে নিব। এই 50,000 টাকা আমরা এখানে থার্ড কলামে লিখে ফেলবো। সুদ কিন্তু বিয়োগ যাবে না, এটা বিনিয়োগের মতোই হবে। এরপরে দেখেন আমাদের আর কোনো দায় নেই। এরপর আমাদেরকে মালিকানা শর্ত বের করতে হবে। তো আমরা এখানে মালিকানা শর্তের কাজটা করে নিব। সেটা হচ্ছে মালিকানা শর্ত। লিখে নিবেন এই কথাটা। এটি লেখার পরে দেখেন মালিকানা শর্তের প্রথমে যে জিনিসটা আসবে সেটি হচ্ছে মূলধন। আমরা মালিকানা শর্তের ফরম্যাটটি সম্পূর্ণটা জানি। মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তো আজকের অঙ্কে দেখেন মূলধন দেওয়া আছে কত, 1,80,000 টাকা। এটিকে আপনি ফার্স্ট কলামে লিখবেন। এর এর ফরম্যাটটি কি দেখেন, মূলধন যোগ অতিরিক্ত মূলধন বিয়োগ উত্তোলন। উত্তোলন কি আমাদের অঙ্কে দেওয়া আছে? না। এরপরে আপনি যোগ করবেন মূলধনের সুদ, বিয়োগ করবেন উত্তোলনের সুদ, যোগ করবেন নিট লাভ, বিয়োগ করবেন নিট ক্ষতি। আজকের অঙ্কে কিন্তু আমরা খ নম্বরে নিট মুনাফার পরিমাণ পেয়েছিলাম কত টাকা, 90,500 টাকা। তো আমরা এখানে যোগ করব যোগ নিট মুনাফা 90,500 টাকা। তো দেখেন ফরম্যাটটি আমি আবার বলছি আপনাদেরকে, মূলধনের সাথে যোগ করবেন মূলধন, অতিরিক্ত মূলধন, বিয়োগ উত্তোলন, বিয়োগ পণ্য উত্তোলন, যোগ মূলধনের সুদ, বিয়োগ উত্তোলনের সুদ, যোগ নিট লাভ, বিয়োগ নিট ক্ষতি, বিয়োগ করবেন জীবন বীমা প্রিমিয়াম, বিয়োগ করবেন আয়কর, যোগ করবেন সাধারণ সঞ্চিতি। আর কোনো কিছুই যেহেতু নেই, তাহলে আমরা এই দুইটিকে কি করব, যোগ করে ফেলবো। যোগ করে আমরা এখানে ফলাফল আনতে পারি কত দেখেন। যোগ করব আমরা এখানে, তাহলে আমাদের এখানে আসবে 2,70,500 টাকা। 2,70,500 টাকা। এখন আমরা এখানে টোটাল দায়ের সাথে আমরা এখানে মালিকানা শর্তটাকে যোগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে আসবে 31,500 যোগ 50,000 টাকা। তাহলে টোটাল আসবে আমাদের এখানে 3,52,000 টাকা। এই 3,52,000 টাকা হচ্ছে আমাদের মোট দায় এবং মালিকানা শর্ত। আপনারা এখানে লিখবেন মোট দায় এবং মালিকানা শর্ত।
দেখেন আপনাদের মোট দেয় এবং মালিকানা শর্ত যা সম্পদও কিন্তু তা আছে। আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারছেন। যদি বুঝতে কখনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওগুলো যদিও বড় হয় তাহলে আশা করি যদি আপনারা ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখেন অনেক কিছুই শিখতে পারবেন। তো সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আরেকটা কথা হচ্ছে আমরা আপনাদের জন্য একটি পেইড ব্যাচ চালু করছি। সেখানে আমি আপনাদেরকে হিসাব বিজ্ঞানের যে কোর্সটি আছে অর্থাৎ যে সিলেবাস আছে সেই সিলেবাসটি সম্পূর্ণ করে দিচ্ছি। যারা আপনারা সেখানে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুব কম খরচে আমরা সেই কোর্সটি সম্পূর্ণ করে দিব আপনাদেরকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।